সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি ডিবি থেকে গায়েব, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। তদন্তের সময় বাড়ল ৬ মাস। উপাচার্যের পদত্যাগের এক দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা, আলোচনা করে সমাধানের আহ্বান শিক্ষকদের। কক্সবাজারে কাজ করতে গিয়ে ১ সপ্তাহ ধরে নিখোঁজ সিলেটের ৬ তরুণ, থানায় সাধারণ ডায়েরি। রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ে ৩ জেলায় চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা, ভার্চুয়ালি বক্তব্য দিবেন তারেক রহমান। এবং সরকার পরিবর্তনের ৯ মাসে চট্টগ্রামে ১২ রাজনৈতিক হত্যাকাণ্ড, ৯ জনই বিএনপির দলগুলোকে সতর্ক হওয়ার তাগিদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ডিবিতে থাকা সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি গায়েব হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তদন্ত কমিটিকে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাগররুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। এদিকে তদন্ত শেষ করে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া ৬ মাস সময় ইতোমধ্যে শেষ হয়েছে। তদন্ত চলমান ও অগ্রগতি উল্লেখ করে ৯ মাস সময়ের আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আদালত ৬ মাস সময় দেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন রেখেছেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। ৯ মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে শিক্ষকরা তাদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ভিসি, প্রভিসি, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে হামলার ঘটনায় উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং ৩০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এ ঘটনায় উপাচার্যকে অপসারণের দাবি জানান তারা। দাবি একটাই, এটা বাইনারি, হয় হবে না হয় হবে না। আমি তো এখান থেকে সরে আসতে পারি না, তো নেগোসিয়েশনের কোনো জায়গা না, এক দফা তো কোনো নেগোসিয়েশন হয় না। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এখনো পর্যন্ত আমাদের দিকে নজর দেওয়া হয় নাই, ইন্টারিম আমাদের দিকে নজর দেয়নি, আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। এ নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ছাত্রদের অনশনের কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেল, এখনো বিষয়টি সুরাহা করা কেন গেল না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? বিষয়টি ২৪ ঘন্টা পার হয়ে গেছে এবং ২৪ ঘন্টা পার হওয়ার মধ্যে যে ৩২ জন ছাত্র এখানে আন্দোলন শুরু করেছিলেন তার মধ্যে ৪ জন অসুস্থ হয়েছেন, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজন পারিবারিক কারণে চলে গেছেন, ২৭ জন এখন পর্যন্ত অনশনে আছেন। আর এই পুরো পরিস্থিতি আসলে ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে শিক্ষক সমিতির যারা শিক্ষকরা রয়েছেন তারা এসেছিলেন এবং তারা ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং ছাত্রদেরকে তারা একই কথাই বলেছেন যে আলোচনার মাধ্যমে তারা যাতে এই
আন্দোলনের ব্যাপারে যাতে সমাধানে আসা যায় সেই ব্যাপারটাতে তারা অনুরোধ জানিয়েছেন। এর আগে আমরা সকাল থেকেই দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র কল্যাণ পরিচালক আছেন তিনিও এসেছিলেন এবং তিনি বারবারই আসছেন, সকাল 9টাতেও এসেছেন, বারবারই আসছেন, ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, ছাত্রদের সঙ্গে কথা বলছেন এবং তিনি তখন গণমাধ্যমকে আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি গণমাধ্যমকে বলেন যে তিনি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে সমাধানে আসা যায়। এই ব্যাপারে মূলত আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবারই ছাত্রদের কাছে আসলে আলোচনার মাধ্যমে সমাধানের যে দাবি সেই দাবিটাই বারবার তুলে ধরা হচ্ছে, কিন্তু ছাত্ররা তারা শুরু থেকে একটি কথা বলছেন যে তারা তাদের দাবিতে অনড় আছেন এবং তারা তাদের এই এক দফা দাবি আদায়ের ব্যাপারে এখনো পর্যন্ত অনড় এবং সেই অনড় অবস্থান থেকে তারা তাদের যে অনশন কর্মসূচি সেই অনশন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ছাত্ররা খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলন করবেন, হয়তো সেখান থেকে পরবর্তী কোনো কর্মসূচি বা এই অনশন কর্মসূচির বিষয়ে আরো কোনো বক্তব্য আসতে পারে বলে আমরা আশা করছি এবং সেই সংবাদ সম্মেলনটি হয়তোবা আর কিছুক্ষণ পরে শুরু হবে। কিছুক্ষণ আগে এখানে অবশ্য শিক্ষক কমিটির যে সকল শিক্ষকরা আছেন তারা আসেন এবং তারা ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তারা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ছাত্রদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলোর বেশ কিছু বিষয় তারা ইতিমধ্যে মেনে নিয়েছেন এবং অন্য দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় এই জন্য তারা আলোচনা টেবিলে ছাত্রদেরকে আসার জন্য বারবারই আহ্বান জানিয়েছেন। আর ছাত্র কল্যাণ পরিচালক তিনি যখন আমাদের সঙ্গে কথা বলেছেন তিনিও আমাদেরকে একই কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব যে ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সম্ভব করা যায় এবং এই জন্যই তারা ছাত্রকে বারবার আহ্বান জানাচ্ছেন। গত 18 ফেব্রুয়ারি ছাত্রদের দুটি গ্রুপের সংঘর্ষের কারণেই কিন্তু আসলে কুয়েটে এই অচল অবস্থা তৈরি হয় এবং সর্বশেষ আপনি জানেন যে 15 এপ্রিল কুয়েটের যে সিন্ডিকেট সভা ছিল সেই সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনায় 37 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়ে থাকে এবং আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম এবং 2 মে থেকে হল খোলার সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করে 16 এপ্রিল কিন্তু ছাত্ররা হলে তালা ভেঙে হলে প্রবেশ করে এবং তাদের এই যে কর্মসূচি তারা সেই কর্মসূচিতে একেবারে অনড় অবস্থায় এক দফা দাবি নিয়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যান। খুলনা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। প্রকৌশলী পদে সব রকমের কোটা বাতিল ও সবার সমান সুযোগ নিশ্চিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর তালাইমারি হয়ে ভদ্রার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো সহকারী প্রকৌশলী পদ থেকে সবার সমান সুযোগ, পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া ও চাকরি ক্ষেত্রে সব রকমের কোটা বাতিল। আমরা মূলত আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার যারা আমাদের মোট 3 দফা দাবি নিয়ে আমরা এসেছি। আমরা কাউকে এই পদবি দিতে চাই না যদি না সে বিএসসি কমপ্লিট করে, অর্থাৎ আমরা বিএসসি ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার পদবি দিতে চাই না, আমরা এটার সম্পূর্ণ বাস্তবায়ন চাই। রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত রিকশা চালক মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নওগাঁর মান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুম ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। রোববার মহাজনের বাসা থেকে 12 লাখ টাকা নিয়ে রিকশা করে দোকানে যাচ্ছিলেন কর্মচারী দিলীপ কুমার। এ সময় মোটরসাইকেলে 2 যুবক এসে রিকশা আটকে দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এবং ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় 2.5 লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। শীঘ্রই আমরা যে টাকা 10.5 লক্ষ টাকা এই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হব এবং বাকি যে আসামিরা এর সাথে জড়িত আছে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারবো। ধন্যবাদ। রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। সকালে লালমনিরহাটে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এছাড়া কর্মশালায় আছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। কর্মশালায় জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে অংশ নেয় তৃণমূল পর্যায়ের প্রায় 6 শতাধিক নেতাকর্মী। এছাড়া গাইবান্ধায় 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় বক্তারা বিএনপি প্রণীত 31 দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পোশাক শিল্পে বিরোধী সকল রাজনৈতিক দল সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার কিভাবে চলতে পারে এই চিন্তা চেতনা করে তিনি আজকে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। 3 বছর আগে বিভিন্ন রাজনৈতিক দলে আলোচনা ক্রমে 2030 27 দফা আরও বেশি পরিশুদ্ধ হয়ে 31 দফা। 31 দফা ঠিক বিএনপির একক দফা না, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে 31 দফা। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এবং এই কর্মশালা ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবির আজকে জনসম্পৃক্তিকরণের যে কর্মশালা সেটা লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আজকে মঙ্গলবার সকাল 9টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এরই আজকে প্রধান অতিথি থেকে আজকে এই কর্মশালার উদ্বোধন করেছেন। একটু জানিয়ে রাখি যে আজকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব সভাপতিত্বে আজকে এই অনুষ্ঠান কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে লালমনিরহাটের 5টি থানা থেকে বিভিন্ন নেতাকর্মী এখানে অংশগ্রহণ করছেন। এখানে আমরা দেখেছি যে আজকে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে 31 দফা দাবি, সে দাবি সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হচ্ছে এবং নেতাকর্মীদেরকে আগামী দিনের যে বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে সে বাংলাদেশের কিন্তু আজকে এখানে যে কর্মশালা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি এখানে বিভিন্ন পদপদীর নেতাকর্মী তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে এই জনসম্পৃক্তি যে কর্মশালা সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে বিএনপির যে লালমনিরহাট জেলার ভারপ্রাপ্ত বিএনপির লালমনিরহাট জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব গুলুর সভাপতিত্বে আজকে কিন্তু এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীরা এখানে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফার যে সম্পৃক্তকরণ, 31 দফায় কি কি দাবি এবং বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা। মাহফুজ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে গত 9 মাসে রাজনৈতিক সংঘাতে খুন হয়েছে 1 ডজন। এর মধ্যে 9 জনই বিএনপির নেতাকর্মী। পুলিশ বলছে রাজনৈতিক খুন বন্ধে দলগুলোকে আরো সতর্ক হতে হবে। তবে বিএনপি বলছে দলীয় সংঘাত এড়াতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামে 28 আগস্ট প্রথম খুন হয় রাউজানে। চলতি মাসেও রাজনৈতিক হত্যা একই উপজেলায়। গত 19 এপ্রিল গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মানিককে। এ পর্যন্ত শুধু রাউজানে প্রাণ হারিয়েছেন 6 জন। এসব খুনের পেছনে দলীয় কুন্দল এবং বিভিন্ন গ্রুপিংয়ের কারণে প্রাণ গেছে 9 বিএনপি নেতাকর্মীর। এর মধ্যে আছেন উপজেলা কৃষক দলের সভাপতি থেকে সাধারণ কর্মী। দলীয় কুন্দলে মারামারি সংঘর্ষ যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলা, মহানগর কিংবা কেন্দ্রীয় হুঁশিয়ারি, এমনকি বহিষ্কার করেও থামানো যাচ্ছে না এসব। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনা ঘটলে কিন্তু রাজনৈতিক দলগুলো এই ধরনের কঠিন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। বাংলাদেশে বিএনপি এই কঠিন সিদ্ধান্তটা নিতে পেরেছে। রাজনৈতিক হানাহানি বন্ধে ভূমিকা নিতে হবে দলকে। আর তৃণমূল পর্যায়ে দলাদলি নিরসন একা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এগুলো যখন অন্য কোনো বিষয়ের দিকে যায় তখন আসলে নিয়ন্ত্রণ করাটা আমাদের তাৎক্ষণিকভাবে তথ্যগুলো আসে না এবং এই ঘটনাগুলো আসলে পরিকল্পিতভাবে ঘটে না, তাৎক্ষণিকভাবে ঘটে যায়। তো সেই ঘটনাগুলো রোধ করা আমাদের জন্য আসলে কঠিন হয়। গেল 9 মাসে সংঘর্ষ সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 50 জনকে বহিষ্কার করেছে কেন্দ্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জের 6 বাসিন্দা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তাদের পরিবার। নিখোঁজরা হলেন উপজেলার পশ্চিম লোহার মহল গ্রামের রশিদ আহমদ, মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ হাসান ও আব্দুল জলিল। পরিবারের সদস্যরা জানান তারা 6 জন একই সাথে গত 15 এপ্রিল কাজের উদ্দেশ্যে কক্সবাজারে যান। পরদিন কক্সবাজারে পৌঁছে পরিবারের সঙ্গে সবার কথা হয়, তবে এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। মানব পাচার কিংবা অপহরণকারী চক্রের ফাঁদে পড়ার আশঙ্কা স্বজনদের। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান চলছে। আমার ছেলে মঙ্গলবারে 3টার সময় বার হয়ে গেছে, আর আবার পর্যন্ত খোঁজ নাই। আমরা ছেলের লোকে কোনো আলাপ আলোচনা আমরা পাইয়ার না, আমরা খোঁজ খবর পাইয়ার না, নিরাপদ না। 16 তারিখ তারা কক্সবাজার পৌঁছে তার পরিবারকে জানায় যে তারা যথাযথ পৌঁছেছেন। তারপর থেকে তাদের মোবাইল বন্ধ, সুইচ অফ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমরা মোবাইলের লাস্ট লোকেশন নিয়েছি। আমরা দেখাচ্ছে যে তাদের অবস্থান কক্সবাজার জেলা টেকনাফ থানার রাজারছড়া এলাকায়। আমরা এই বিষয়ে ওই টেকনাফ থানা এবং স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করতেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি দেখছিলাম যে প্রায় 1 সপ্তাহ ধরে জকিগঞ্জের 6 বাসিন্দা নিখোঁজ আছে। বিষয়টি পুলিশের নজরে কবে এসেছে এবং পুলিশ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? গত 15 তারিখে কিন্তু সিলেটের জকিগঞ্জ থেকে একই ইউনিয়নের 6 জন যুবক এবং তারা কিন্তু আসলে কাজের উদ্দেশ্যে তারা চট্টগ্রামে যান এবং তাদের আসলে গন্তব্য ছিল যে কক্সবাজার, এবং তারা আসলে রাজমিস্ত্রির যে কাজ সেটি মূলত তারা করেন। তো সেখানে পৌঁছানোর পর কিংবা পৌঁছানোর আগ পর্যন্ত পরিবারের সাথে তাদের সার্বক্ষণিক যে যোগাযোগ সেটি ছিল, তবে পরবর্তীতে আসলে তাদের সাথে পরিবারের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক পর্যায়ে কিন্তু তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তখন কোনোভাবেই আসলে যোগাযোগ করা সম্ভব হয় না। তখন থেকেই আসলে পরিবারের মধ্যে যে উদ্বেগ সেটির সৃষ্টি হয়। তখন তারা স্থানীয় যে থানা রয়েছে অর্থাৎ জকিগঞ্জ থানা, সেখানে তারা যোগাযোগ করেন এবং সেখানে যোগাযোগ করার পর সেখানে কিন্তু একটি সাধারণ ডায়েরিও করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কক্সবাজার এবং টেকনাফ থানার যে সংশ্লিষ্ট যারা পুলিশের সদস্যরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয় এবং সর্বশেষ জকিগঞ্জ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 2 জন কিংবা 3 জনের মোবাইল ট্রেস করা সম্ভব হয়েছে এবং তারা যেটি জানতে পেরেছেন যে টেকনাফ থানার যে কোনো একটা এলাকায় তাদের আসলে অবস্থানটা অনেক ক্ষেত্রেই কিন্তু পাওয়া গিয়েছে এবং তারা আসলে অনুসন্ধান চালাচ্ছেন। কক্সবাজার এবং টেকনাফের যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে পরিবারের সদস্যদের কিন্তু যে অভিযোগ সেটি হলো যে হয়তো তাদেরকে অপহরণ করা হয়েছে কিংবা মানব পাচারকারী যারা রয়েছে তাদের হয়তো হাতে এই যারা 6 জন তারা হয়তো পড়েছেন এবং সেক্ষেত্রে তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে কোনো ধরনের মুক্তিপণ বা তাদেরকে মুক্তি দেওয়ার জন্য কেউ যোগাযোগ করেছিল কিনা। তবে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ধরনের কোনো যোগাযোগই তাদের সাথে হয়নি। সেই কারণে আসলে তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বেড়েই চলেছে। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে আসলে দেশে কিংবা কক্সবাজারে কিন্তু কিংবা চট্টগ্রাম থেকে মানব পাচারের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে পরিবারের উদ্বেগটা কিন্তু আরেকটু বেশি। এবং এই যে আসলে মানব পাচারকারী যারা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু এই যে মানব পাচার করছে এবং প্রথমে আসলে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে মূলত তারা ধরে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে মুক্তিপণ আদায় করা হয়। আর কোনো ক্ষেত্রে মুক্তিপণ আদায় না করেই বিভিন্ন দেশে আসলে সমুদ্রপথের মাধ্যমে তাদেরকে পাচার করা হয়। তো এই বিষয়গুলোই মূলত আসলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং পুলিশ বলছে তাদের যে উদ্ধার তৎপরতা অনুসন্ধান সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হিসাবে আপনাদেরকে যদি আমরা এই ব্যাপারে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারাও একই সাথে দলের যেই পরিকল্পনাটা অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া 31 দফা কি, কেন, কাদের জন্য কি আছে এর মধ্যে, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম হবেন। এখন
আসি প্রশ্নের ব্যাপারে। লিংকন, আপনি আরেকবার আমাকে প্রশ্নটা বলবেন, কি ছিল আপনার প্রশ্নটা? জি, প্রশ্নটা ছিল আমাদের 25 নং দফায় যে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নিড বেসড এবং স্কিল বেসড বা নলেজ বেসড এডুকেশনের কথা বলা আছে, এর পাশাপাশি তাদেরকে আপনার দেশপ্রেম, নেতৃত্ব এবং ডিসিপ্লিন এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করার জন্য আপনার পাশাপাশি আমরা স্কাউট, বিএনসিসি, আধা সামরিক বা ক্রীড়া বা এই ধরনের কোনো কিছুকে আমরা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করতে পারি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে হরিভদ্রা ও আপার ভদ্রা নদী ও সংযোগস্থল আমডাঙ্গা খাল খনন করবে সেনাবাহিনী। সকালে যশোরের ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম উপস্থিত ছিলেন। অতীতে কোনো সরকার ভবদহ সমস্যা সমাধানে সদিচ্ছা দেখায়নি মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির মধ্যে 17,000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে 3 উপদেষ্টার উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের শান্ত করে। যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। মাগুরা জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। ভোরে একদল যুবক এই মিছিল বের করে। পুলিশ জানায় মিছিলটি মাগুরা কাঁচাবাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা খুলনা মহাসড়কের পিটিআই স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সকালে 8 থেকে 10 জন হেলমেট ও মুখোশ পরে মিছিল বের করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা নানা রকমের স্লোগান দেয়। হঠাৎ মিছিলটি বের হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলে মামলার কোনো আসামি আছে কিনা তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে স্বর্ণালংকার ও অর্থ চুরির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার সহ নগদ টাকা উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, 19 এপ্রিল ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে সোমবার দুপুরে আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই দিনে শিল্পী জুয়েলার্সে অভিযান চালিয়ে স্বাধীন নন্দীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 1 ভরি 5 আনা ওজনের স্বর্ণালংকার ও 15,000 টাকা উদ্ধার করা হয়। গতকাল 12:30টার দিকে নাচল হতে আরিফুল ইসলাম ভটা নামে একজনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আরিফুল ইসলাম ভটা বয়স 30, সে চুরির সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করে। সদর থানার এই টিম গতকাল বিকালে অভিযান পরিচালনা করে স্বাধীন নন্দীকে গ্রেপ্তার করে। নতুন স্টেশন মাস্টার নিয়োগ এবং সংস্কার সহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ার মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। বেলা 12টার দিকে মিরপুর স্টেশনটির প্ল্যাটফর্মে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা জানান, এই স্টেশনের দায়িত্বরত 2 জন স্টেশন মাস্টারকে অন্যত্র বদলি করার কারণে স্টেশনটির কর্মকাণ্ড একেবারেই বন্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় স্টেশনটিকে রক্ষা এবং অবিলম্বে স্টেশন মাস্টারদের পদায়ন সহ বিভিন্ন দাবি জানিয়ে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। দাবি আদায় না হলে রেলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে আবারও সক্রিয় হচ্ছে কুষ্টিয়া চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি নিয়ন্ত্রণ, বারুঘাট দখলে নিতে হত্যা ও সশস্ত্র হামলার মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 18 ফেব্রুয়ারি গড়াই নদীর বালুরঘাটে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা ব্রিক্সে হামলা করে 10 থেকে 12 জন মুখোশধারী সন্ত্রাসী। ম্যানেজারকে গুলি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। এর আগে 3 ফেব্রুয়ারি পাউবোতে একই কায়দায় হামলা করা হয়। আমাকে ভিতর থেকে কলসাপি ডেকে নিয়ে এসে পায়ে ঠেকায় গুলি করলো। গুলি করার পরে আরও যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এটা আতঙ্ক ছড়াই দেয়।
তো তখন আমরা আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা, তখন আমরা দেখতে পাই নাই। না পাওয়ার পরে তারপর ওইখানে ওই বাউন্ডারির ওই পিছনে মনে করেন অনেক লোকজন আসে, ওইখান থেকে ওই গুলির পোশাকটা পাওয়া যায়। ঠিকাদারির নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের জন্য চরমপন্থী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন ভীত না হই। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে আবারও মাথাচাড়া দিচ্ছে চরমপন্থীরা। পুলিশ বলছে, বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি। ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। ইদানিং দেখা যাচ্ছে যে আবার এই সমস্ত পূর্বের সমস্ত বাহিনীদের নামকরণ করে আবার যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা খুবই দুঃখজনক, উদ্বেগজনক। 22 ফেব্রুয়ারি ঝিনাইদহে 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে মশলার বাজার তদারকি শুরু করেছে প্রশাসন। দুপুরে চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা বিভিন্ন আড়তে ক্রয় বিক্রয় রসিদ ও পণ্যের মজুদ খতিয়ে দেখেন। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, ঈদ সামনে রেখে হুট করে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বমুখী। কি কারণে দাম বাড়ছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছেন তারা। পাইকারি বিক্রেতাদের যথাযথ রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মধ্যস্বত্বভোগীরা যাতে সুযোগ নিতে না পারে সেটিও দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা অগ্রিম তদারকি করতে আসছি। তো পেঁয়াজের দামটা গত এক সপ্তাহে একটু একটু করে বেড়ে গেছে। আমরা এটার প্রমাণও এখানে দেখলাম যে যারা পাইকারি বিক্রেতা তারাও স্বীকার করেছেন যে একটু দাম বেড়ে গেছে এবং 8 থেকে 10 টাকা পর্যন্ত কোনো কেজিতে কোনো পেঁয়াজে কেজিতে বেড়ে গেছে। তো এটা বেড়ে গেল কেন, এটা কোনো সদুত্তর তাদের কাছে নাই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 14 দালালকে আটক করেছে র্যাব। অভিযোগের ভিত্তিতে সকালে মেডিকেলের বিভিন্ন বিভাগে অভিযান চালানো হয়। র্যাব জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, আউটডোর সহ বিভিন্ন বিভাগ থেকে 14 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা 14টি মোবাইল জব্দ করা হয়েছে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিধি অনুযায়ী সর্বনিম্ন 15 দিন ও সর্বোচ্চ 2 মাসের সাজা দেন। এই অভিযান 2 দিন পর অব্যাহত থাকবে, যাতে করে এখানে কোনো ধরনের দালাল শ্রেণী গড়ে উঠতে না পারে এবং সাধারণ মানুষ যাতে এই চিকিৎসা সেবাটা নিশ্চিতভাবে পায়। নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি মেহেদী হাসানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সকালে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আসামি মেহেদী ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এর জেরে 2022 সালের 30 জানুয়ারি তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এদিকে জামালপুর সদরে কৃষক মোজাম্মেল হক হত্যা মামলার 32 বছর পর এক আসামি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় 4 জনকে খালাস দেওয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে ফেরি চলাচল অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। সকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে বক্তারা বলেন, এই রুটে ফেরি চলাচল শুরুর মাধ্যমে নতুন দিনের স্বপ্ন দেখেছে সন্দ্বীপবাসী। তবে আবহাওয়ার দোহাই দিয়ে এখনই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হতে পারে যে কোনো সময়। বর্ষা মৌসুম শুরুর আগে এমন সিদ্ধান্ত সঠিক নয় বলেও অভিযোগ তাদের। ফেরি বন্ধ না করে চলাচলের উপযোগী ফেরি চালুর দাবিও জানান তারা। গত 24 মার্চ 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে ফেরি সেবার উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর শুরু হচ্ছে শুক্রবার। এ উপলক্ষে লালদিঘি মাঠ ও আশপাশে বৃহস্পতিবার থেকে শুরু হবে 3 দিনের মেলা। দুপুরে চট্টগ্রাম পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানান, বলি খেলায় অংশ নিতে 100-র মতো নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবারও বেশ জমজমাট খেলা হবে বলে আশা করছেন তারা।
অংশগ্রহণকারী সবাইকে প্রাইজ মানির পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। এবার আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে বৈশাখী মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। অংশগ্রহণ করলেই তাদেরকে একটা সম্মানী দেওয়া হয়, পরবর্তীতে আবার পর্যায়ক্রমে যারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল যাবেন তাদেরকেও সিদ্ধান্ত করে মানে অবস্থার প্রকৃতি আর্থিক অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে তাদেরকেও সম্মাননা দেওয়া হয়। ফেনী সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জেরে আবুল হাশেম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার ওলামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত আবুল হাশেম সোনাগাজী পৌরসভার ইসলাম মহুরি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ভোরে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে ওলামা বাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তার পথ আটকায়। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। চাঁদপুরের কচুয়ায় ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে 5 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এতে সহযোগিতার অভিযোগে দায়িত্বরত 4 কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে উপজেলার নিশ্চিন্তপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ও তেতইয়া দাখিল মাদ্রাসার 2 জন এবং কোমর কাশা জামালিয়া ইসলামী দাখিল মাদ্রাসার 1 জনকে বহিষ্কার করা হয়। জেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং চলছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই জেলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজারের হাওড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার কাউয়াদিঘি হাওড়ে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, মিলাদ মিয়া সহ প্রতিবেশী কয়েকজন হাওড়ে বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে সাথে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন মিলাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান, প্রতিদিনের মতো জিলান মিয়া কুশিয়ারা নদীতে নৌকা নিয়ে বের হয়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে মারা যান তিনি। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা ও চীনের অর্থায়নে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বক্তারা জানান, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে, তার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানান। পাশাপাশি ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের সড়ক নির্মাণেরও দাবি তুলে তারা। জামালপুরে পৌরসভার ড্রেন থেকে সমেজ প্রধান নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ইসলামপুর টিএনটি ভবনের সামনে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে পথচারীরা ড্রেনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গতকাল ইসলামপুরে চিকিৎসা নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘদিন যাবৎ হাড় ক্ষয়জনিত রোগে ভুগছিলেন সমেজ প্রধান। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে চলছে মৌসুমের বোরো ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে কর্মযজ্ঞ। চাষিরা বলছেন, এবার আশানুরূপ ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বাড়ায় দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে এবার। শিলাবৃষ্টি এবং আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে বোরো ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন মাঠেই সময় কাটছে কৃষক কিষানের। কাস্তের পাশাপাশি হারভেস্টর মেশিন দিয়েও চলছে ধান কাটা। এরই মধ্যে হাওড়ের ৩৭% জমির ধান কাটা শেষ। এবার ধানের ফলন হয়েছে বেশ। প্রতি মনে আমরা করতেছি ১,১১০০ টাকা, ওখানে আমরা বেচতেছি ৯৫০ টাকা। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি। আমরা অল্প সময়ে ওইটাছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না।
কৃষি বিভাগ বলছে এবার 1,68,115 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কর্মকর্তাদের। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কিশোরগঞ্জে ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 টন, যার আনুমানিক বাজার মূল্য 4,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে পাচারের সময় সাতক্ষীরার কৈখালী ও বকচড়া সীমান্ত থেকে নারী ও শিশুসহ 12 জনকে আটক করেছে বিজিবি জানায়, খবরে সোমবার বিকেলে বাগচড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের আগেই নারী ও শিশুসহ 6 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, নগদ 500 রুপি। একই দিনে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। জব্দ করা হয় 4টি মোবাইল ও নগদ 4,000 ভারতীয় রুপি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।